মিষ্টি, বেশ মিষ্টি। বাহ, খুব সুন্দর টেস্ট আছে ভাই। কি গাছ ভাই? কি হবে? কি হবে? সাইলেজ। ভুট্টা গাছ দিয়ে হবে সাইলেজ। একটা গরুকে যদি পর্যাপ্ত সাইলেজ এবং ইউএমএস দিয়ে যদি লালন পালন করেন, হ্যাঁ। দানাদার খাওয়া যে পরিমাণ গ্রোথ পাবেন, অলমোস্ট আমি বলবো 90%, হ্যাঁ। ক্ষেত্রে 95%, হ্যাঁ। সেই গ্রোথই পাবেন। কি হবে? সাইলেজ। বাহ, আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখির সেই বাসায়, আরে পুষি কত দুধে কলাই, তার চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, তারে চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চমৎকার একটি গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করলাম, তার কারণ আজকে বিশেষ একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে খামারিদের খুব প্রয়োজনীয় একটি জিনিস। গরু লালন পালন করতে গেলে কিন্তু অবশ্যই গো খাদ্যের খুব প্রয়োজন হয়। আপনারা জানেন গো খাদ্যের দাম কিন্তু অনেক বেশি, তবে আজকে গো খাদ্যই মূলত দেখাবো। তবে আমাদের শ্রমিক ভাইয়েরা কি সুন্দর করে ভুট্টা গাছ ধরে রেখেছে। এই তরতাজা ভুট্টা গাছ থেকেই আমরা দেখাবো কিভাবে সাইলেজ তৈরি হচ্ছে, সেই সাইলেজ তৈরির প্রক্রিয়া দেখাবো। পাশাপাশি এই সাইলেজ যদি আপনি গরুকে খাওয়ান তাহলে গরু কেমন মোটা তাজা হবে, সুঠাম দেহের হবে কিনা, সেই বিষয়গুলো তুলে ধরবো। আর এই জন্য আমরা কথা বলবো নৌবিতা এগ্রো ফার্মের ওনার আব্দুল মমিন ভাইয়ের সঙ্গে। আব্দুল মমিন ভাই এই সাইলেজের প্রজেক্ট কিন্তু হাতে নিয়েছেন। আজকে তার এই শত শত বিঘা জমিতে যে সাইলেজ করেছে, এই যে ভুট্টা গাছ করেছে, সেখান থেকে কীভাবে সাইলেজ করছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা একটু সঙ্গেই থাকবেন, একটু সময় নিয়ে দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রিপন ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এই যে কি এগুলো কি করছেন? এটা আসলে গরু খাদ্যের যে সাইলেজ ইউজ হয়, সাইলেজের যে ভুট্টা গাছ, হ্যাঁ। সেই ভুট্টা গাছ থেকে সাইলেজ প্রক্রিয়া আমরা কাজ করতেছি। এই আশেপাশে তো প্রচুর ভুট্টা গাছ দেখছি। হ্যাঁ, এখানে কি আপনার সেই ভুট্টা? আমাদের গোখাদ্যের যে ভুট্টার যে যোগানটা ম্যাক্সিমাম সময় আমাদের এই সিংগাইর, মানিকগঞ্জ, সাটুরিয়া এই সাইড থেকে আসে। জমিগুলো অ্যাভেলেবেল, প্রচুর ভুট্টা আবাদ হয় এখানটায়। আচ্ছা, অলমোস্ট এখানটায় 100 একরের মতো জমির ভুট্টা এই মুহূর্তে এই প্রজেক্টে চলতেছে আমাদের। আচ্ছা, প্রায় 1.5 কোটি কেজি ভুট্টা উৎপাদন হবে এখান থেকে। বাহ। মমিন ভাই একটু বলবেন এটা কি জাতের ভুট্টা? ভুট্টা আসলে সাইলেজ করার জন্য অনেকগুলো জাতি আছে, এর মধ্যে আমরা এশিয়ার 3355 যে ভুট্টাটা হাইব্রিড, এটা নিয়ে কাজ করি। এগুলো সবই এশিয়ার 3355 জাতের ভুট্টা। আচ্ছা, তো ভুট্টা তো হয় না, এখনই কেটে ফেলছে যে? না না, ভুট্টা হয়েছে, কে বলে ভুট্টা হয় না? মিল্কিং স্টেজে কাটতে হবে, এতে বেশি পেকে গেলে আবার কিন্তু গরু খেতে পারবে না, বা খেলে ওই হজম হবে না। আচ্ছা, একদম মিল্কিং স্টেজে আছে ভাই, একেবারে মানে এটা মিল্কিং স্টেজেই কাটতে হয় এবং সেটাই করছেন আপনারা। আপনারা এটা ফার্মেন্টেশন করে তারপরে এটা গোখাদ্যের জন্য একটা সংরক্ষণ প্রক্রিয়া যেতে হয়। আচ্ছা, আপনি এগুলো চাপ দেন, চাপ দিলে দুধ বের হবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে মিল্কিং স্টেজ। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো দুধে মিল্কিং স্টেজে। আচ্ছা, এর কাজ চলতেছে, কার্যক্রম চলতেছে আমাদের। প্রতিদিন এখন 20, 30, 50 টনের মতো প্রোডাকশন আসছে। আচ্ছা, টোটালি আমাদের 1 কোটি কেজির উপরে আসবে। আমি একটু খেয়ে দেখবো? হ্যাঁ, খাওয়া যাবে ভাই, মিষ্টি, বেশ মিষ্টি, খুব সুন্দর ভাই। বাহ, ভালো লাগলো যে আপনি ভুট্টা দিয়ে সাইলেজ তৈরি করছেন। আমরা কি সাইলেজ তৈরির যে প্রক্রিয়াটা, সেটা কি সাধারণ মানুষকে একটু দেখাতে পারবো? এটা আসলে খুবই সহজ একটা প্রক্রিয়া, যে কোনো লোকই জানুক এবং শিখুক। আর শেখাতেই ভালোবাসি আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে গাছটা এখন কাটছেন, এটার বয়স কতদিন হওয়ার পরে মূলত কেটে থাকেন? নরমালি এটা 100 দিনের কাছাকাছি থাকে, 100 থেকে 110-15 দিন। আচ্ছা, মিল্কিং স্টেজে থাকে। জি, 100 থেকে 110-15 বা 20 দিনের মধ্যে আমরা এর হারভেস্ট করে ফেলি। আচ্ছা, তারপরেও আপনারা চেক করেন যে এটা মিল্কিং স্টেজে আসছে কিনা? এটা আসার পরেই আপনারা পারফেক্ট আছে, সবগুলো একসাথে উঠবে না। আচ্ছা, সবগুলো একেবারে একটা লাগানোর সময় একটু গ্যাপ দিয়ে লাগানো হয়, 10 দিন 15 দিন পর পর করে এটা আবাদ করা হয়। এখানে 100 একরের মতো জমি আছে এখানটায়। তো মমিন ভাই, জি, আমরা একটু সাইলেজটা যেভাবে তৈরি হচ্ছে প্রক্রিয়াজাতটা আমরা একটু দেখাই। ডেফিনেটলি আমরা দেখাতেই পারি এটা। আচ্ছা আচ্ছা,
এটার প্রক্রিয়াটা একটু বলেন না, কিভাবে কি হলো এটা? এটা হলো একটা গাছ যখন আমাদের পরিপূর্ণভাবে যখন মিল্কিং স্টেজে আসে, জি, এটার উপর ডিপেন্ড করে আমাদের গাছটা নির্ধারণ করে সাইলেজটার উপযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, তখন গাছগুলো আমরা জমি থেকে সংগ্রহ করি, জি, করে এই যে কাটিং মেশিন আছে, জি। এই মেশিনে অনেক সময় জিরো বলি আমরা, হ্যাঁ। অথবা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, বিভিন্ন সাইজ যে যেমন পছন্দ করে সে অনুযায়ী। জি, নর্মালি জিরো করলে কি হয়, এটা কিন্তু জিরো সাইজ, হ্যাঁ, জিরো সাইজ হওয়ার কারণে দেখেন ভুট্টার পর্যাপ্ত দানা আছে, জি। কিন্তু দানাটা কিন্তু থাকতেছে না, হ্যাঁ, বাট বোঝা আছে ভুট্টার দানা আছে প্রচুর। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা জিরো না করে আমরা যদি 1/2 ইঞ্চি করি, হ্যাঁ, ভুট্টার যে জিনিসটা হ্যাঁ, সেই অংশটা দেখা যায়। আচ্ছা, তো আমরা নর্মালি জিরো সাইজলি কাজ করি, এতে মিল্কিং স্টেজ থাকে, মিল্কটা বের হয়ে যায়, পুরা ঘাসে পাতায় লাগে, যেটা হ্যাঁ। লাগার পর এটা বস্তাবন্দি করি আমরা। বস্তাবন্দি। বস্তাবন্দি এখন মানে এই মেশিনে শুধু কাটাকাটি হচ্ছে? কাটাকাটি হচ্ছে, এটা জিরো সাইজ? জিরো সাইজ। এখন এই যে কাটার পরে মেশিন দিয়ে কেটে ছোট টুকরো করে নিলাম, হ্যাঁ, ঘাস এবং এই যে ভিতরে যে দানাগুলো আছে, ভুট্টা যে মিল্কিং স্টেজ যে দানা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা যখন এক জায়গায় হওয়ার পরে এটাকে কি করে বস্তাবন্দি করলাম, 50 কেজি বস্তা করি আমরা প্রতিটা। মেপে একবারে 50 কেজি করা হচ্ছে। করার পরে এটা কি করে, এটা আমরা এই জায়গায় মারতো, এখানে তো আর ইয়ে নাই, কারেন্ট নাই, না থাকে ভেকুম মেশিনটা নাই, আচ্ছা, এগুলো চলে যাবে ওই যে ভ্যানে করে সাইডে গুদামে যে বাতাসটা বের করে এটা সেলাই মেশিন দিয়ে সেলাই করবে। আচ্ছা, এরপর কি করতে হবে, সঙ্গে সঙ্গে এটা খাওয়ানো যাবে না, খালি এটা ঘাসের কাজ করতেছে। আমাকে মিনিমাম 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ সময় তাকে দিতে ফার্মেন্টেশনের জন্য। আচ্ছা, যখন মিল্কিং স্টেজে যে দুধটা গায়ে লাগছে, হ্যাঁ, এটা একটা ফার্মেন্টেশন হওয়ার পরে, একটা প্রক্রিয়াজাতকরণ হওয়ার পরে এর মধ্যে একটা পজিটিভ এবং উপকারী যে ব্যাকটেরিয়া সেটা গ্রো করবে। আচ্ছা, হ্যাঁ, গরুর রুমেন সিস্টেমে যেটাকে হেল্প করবে, গরুর খাদ্য এবং প্রোটিন সিস্টেমটাকে ডেভেলপ করবে। জি, করার পরে এই 3-7-21 দিন, হ্যাঁ। 21 দিন পর থেকে আপনি এটা গরুকে নিয়মিত খাওয়াতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে প্রক্রিয়াটা দেখাচ্ছে, এটা খুবই সবাই করতে পারবে এটা। আচ্ছা, এখানে রকেট সায়েন্সের কিছু নাই, আপনার যদি র মেটেরিয়ালস থাকে, মানে ইনগ্রেডিয়েন্ট থাকে, হ্যাঁ, আপনি লগ বলতে থাকে, আর এটাকে সংরক্ষণে এটা যদি ভালো জায়গায় রাখতে পারেন, এটা কিন্তু ইঁদুর প্রচুর খায়, আচ্ছা, ইঁদুর নষ্ট করে। হ্যাঁ, কোনো একটা জায়গায় বস্তাতে ফুটো হয়ে যায়, হ্যাঁ, সেটা ক্যারিং এর সময় হোক, অসাবধানতার কারণে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে ইঁদুরের খেয়ে ফেলেছে, ফুটো করেছে, কিন্তু এটা পোকা হয়ে যায় ভিতরে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একটা বাজে একটা দিক এটার। এটার ভালো দিক হলো যে এইভাবে যদি আমি খাওয়াই, তাহলে গরুর অ্যাভারেজ দানাদার খাবারের 20 থেকে 25% চাপ কমে যাবে। আমরা সরাসরি দানাদার পোর্শনটা দিই, হ্যাঁ, তার 25% দানাদার যে প্রোটিন থাকে, সেই প্রোটিন মাত্রা এখান থেকে সে গ্রহণ করবে। আরেকটা জিনিস প্রত্যেকটা গরুই চয়েস করে এটা, আচ্ছা। এটা না বলে না, ওর খুব প্রিয়। এটা কি মানে দানাদার যেরকম খাওয়ার পরে যেভাবে মোটা তাজা হয়, হ্যাঁ। সেভাবে কি গরু গ্রো করে? সারা বছর যদি সাইলেজ দিয়ে গরু লালন পালন করেন, আমি বলবো যে দানাদার বাদ দিয়ে শুধু সাইলেজ এবং ঘাসকে যদি প্রায়োরিটি দিয়ে কেউ গরু করতে চায়, হ্যাঁ, সম্ভব, কিন্তু একটু টাইম লাগবে। সে 1 বছরে যে গরুটা দানাদার খাওয়ার মাধ্যমে যে গরুটা তার ডেভেলপ করলো বডিটা, হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে 1 বছরের কাছে 14 মাস বা 16 মাস লাগতে পারে, হ্যাঁ, বাট ওভারঅল গরুর যে রোগ বালাই যেটা সেটা কমে যাবে, হ্যাঁ, গরু স্বাভাবিক গ্রোথের চাইতে একটু বেশি গ্রোথ পাবে, হ্যাঁ, এবং দানাদারের সময় পাবে না, কিন্তু একটা ভালো গ্রোথ পাবে। এটা দিয়ে সম্ভব গরু করা আমাদের। এবং দেশের বাইরে যে খামারিগুলো আছে দেখবেন, হ্যাঁ, তারা সবই কিন্তু এই সাইলেজ পদ্ধতিতে তাদের খাবারটা দেয়, আচ্ছা। সামান্য দানাদারে মিশিয়ে এটা টিমার করে নিতে পারে। হ্যাঁ। আপনি ঘাস না থাকলেও এটা চালা দিতে পারবেন, খড় এবং এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। এইটা দিলে গরুকে দানাদার খাওয়ার না দিলেও গরু ডেভেলপ হবে, কিন্তু একটু সময় লাগবে, স্বাভাবিকের সময় চাইতে হয়তো সেক্ষেত্রে 1-2 মাস বা 3 মাস একটু বেশি সময় লাগতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে সাইলেজ প্রক্রিয়াজাতকরণ, কিন্তু আমি যেটা দেখাচ্ছি একবারে এটা কিন্তু ট্রেডিশনাল, মানে আমার মানে খুবই সহজ একটা পদ্ধতি। জি। এটা জটিল পদ্ধতিও আছে, আচ্ছা, যেমন এটা বাংকারে করা যায়, আচ্ছা, বাংকারে সংরক্ষণ করা তারপর যে দেখি যে প্লাস্টিক ড্রামের ভিতরে দামের মধ্যে করা যায়, আবার এটাকে র্যাপিং দিয়ে বেল সিস্টেমে করা যায়। আচ্ছা। তো আমরা যদি বেল সিস্টেমে যেতে পারছি না, আমার প্রযুক্তিগত কারণে কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, আমরা বাংকারে গেলে একটা বাংকার করতে হবে, ইট দিয়ে সে একটা বিশাল হাউস করতে হবে, হ্যাঁ, এই প্রক্রিয়া আমার যেতে পারছে না। সেটা সহজ পদ্ধতি এইটা, নর্মালি নভেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই প্রোডাক্টটা আমাদের থাকে। আচ্ছা, আর জুন থেকে নভেম্বর পর্যন্ত যে ড্রাই সিজনটা থাকে, যেখানে বৃষ্টি হয় সারা বাংলাদেশে, বন্যা হয়, যখন এই অফ সিজনটা থাকবে ওই সময়টা কিন্তু এটা 18 টাকা 19 টাকা হয়ে যায়। তো যারা বাংকারি করতেছে, হ্যাঁ, পিট সাইলিজ যাকে বলে, হ্যাঁ, পিট সাইলিজটা যারা করতেছে তারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারছে। নর্মালি এগুলো আমরা সংরক্ষণের জন্য ম্যাক্সিমাম আমরা বলি, আমাদের যদি বলেন তাহলে 90 দিন পর্যন্ত রাখতে পারে, 3 মাস পর্যন্ত, আচ্ছা, খুব ভালো মানে পজিশনে থাকে। এটা প্রক্রিয়াজাত করার পর থেকে 90 দিন। 90 দিন। 90 দিন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে দেখেন, সাইলেজ কিন্তু বলতেছে আমরা শুধুমাত্র ফার্মেন্টেশন করে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে সাইলেজ প্রকৃত উৎকৃষ্ট সাইলেজ তৈরি হচ্ছে। জি। এখন যদি কেউ যদি বলে যে আমি এই বাদিটা যে আমরা বলি বা এই যে দানাটা হচ্ছে ভুট্টার, এটা আলাদা করে ভেঙে নিল, হ্যাঁ, আর শুধু গাছ দিয়ে যদি সাইলেজ করে, হ্যাঁ, তাহলে সেটাকে সাইলেজ হবে না, সেটা ঘাস হবে।
আচ্ছা এটা ঘাস হবে, তার সে কিন্তু ম্যাক্সিমাম দানাদার জিনিসটা চলে যাচ্ছে। হ্যাঁ। যারা সালিস করতেছে, সালিস বিজনেস করতেছে, হ্যাঁ। অতি লোভে আমরা এই দানাটাকে আলাদা করে ভেঙে নিয়ে এটা বিক্রি হয় মার্কেটে। চাইনিজে, বিভিন্ন চাইনিজে দেখবেন ভুট্টা কর্ন যে খায়, হ্যাঁ। হ্যাঁ, সুইট কর্ন যেগুলো, হ্যাঁ। তারপর রাস্তার ধারে দেখবেন পুড়িয়ে খাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এরা কিনে নেয় এটা। এইগুলো আলাদা করে যদি আপনি বিক্রি করে যদি শুধু গাছ দিয়ে সাইলেজ করেন, তাহলে সাইলেজের কোয়ালিটি হবে না এবং এটা খুব কম দামে মানুষ মার্কেটিং করতে পারবে। তো এটা বুঝতে হবে যে কৃষক যে টাকা দিয়ে বা খামারি যে টাকা দিয়ে সাইলেজটা কিনছে সেটা প্রপার ওয়ের সাইলেজটা পাচ্ছে কিনা। দেখলাম তো প্রচুর সাইলেজ করছেন, প্যাকেটজাত করা হচ্ছে। এত পরিমাণ, প্রায় 1 কোটির উপরে কেজি আপনার উৎপাদন, 15 লক্ষ টন, 15 লক্ষ টন উৎপাদন। তো আপনার তো গরু এত না, আর এই এতটুকু সাইলেজ তো আপনার লাগে না। বাকিটা কি সাইলেজটা হলো আমার হলো এই সময়টা আমার জন্য খুব ফার্মিংটা খুব ভালো আমাদের জন্য। আচ্ছা। কারণ পর্যাপ্ত পরিমাণে আমাদের দানাদার খাদ্যকে কমিয়ে সাইলেজ সরবরাহ করে একটা গরু এভারেজ 20 থেকে 30 কেজি প্রতিদিন সাইলেজ খায় আমাদের। আচ্ছা। এই ক্ষেত্রে দানাদার যে 2% দিই সেটা কমিয়ে আমরা 1% নিয়ে আসতে পারি। আচ্ছা। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট দানাদারে 50% কস্ট কমে যায়। সাইলেজে কিন্তু ভিটামিন মিনারেল বলেন, প্রোটিন মাত্রা বলেন, এটা ভালো একটা ব্যালেন্স প্রোডাক্ট। তো আমরা যে পরিমাণ উৎপাদন করি এটা আমাদের স্টক সারা বছরের জন্য চেষ্টা করার জন্য। আর অতিরিক্ত যেটা আছে আপনি জানেন, আমার দানাদার খাওয়ার আছে, সেটা আমি সেল করি, কিছুটা নিজে ইউজ করি। সাইলেজটাও আমি নিজে তৈরি করি। আমার এত জমি তো আমি একবারে না, এগুলো হচ্ছে বছর চুক্তিতে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার এত লাগে না, ক্রির বিষয়টা কিভাবে কি হচ্ছে, সেলের বিষয়টা? এটা সারা বাংলাদেশের যারা খামারি, হ্যাঁ, তারা আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবে এবং সাপোর্ট দিয়ে আসতেছে। এবং আমি প্রায় আমার ফ্রম দ্য বিগিনিং যখন আমি খামার শুরু করি, হ্যাঁ, তখন প্রথমেই মাথায় একটা কাজ করছে যে আমি গরুর খাওয়ার নিয়ে যে বিষয়টা, সেটা নিয়ে আগে কাজ করতে হবে। আমি আগে ঘাস করেছি, কিছুদিন আমি দানাদার খাওয়ার নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে নিজে দানাদার খাওয়ার তৈরি করেছি। আমার একটা ফিড মিল আছে নিজের লাগে এবং অনেক খামারি নাই। আমি অ্যাট এ টাইম যখন সাইলেজের পদ্ধতি বুঝে গেছি, সঙ্গে সঙ্গে সাইলেজে চলে আসছে। আমার কিন্তু এই জায়গায় কিন্তু প্রায় 300 বিঘার একটা প্রজেক্ট, এটা 300 বিঘা, নট এ জোকস। এবং আমি একা তো করা সম্ভব না। এই লোকাল মানুষ যাদের জমি আছে তাদেরকে আমি ছোট ছোট করে জয়েন করে জমিগুলো দিয়ে তাদের দিয়ে চাষ করে তাদের থেকে আমি গাছগুলো কালেক্ট করে আমি একদম সাইলেজ করে আমার বাংকারে নিয়ে যাচ্ছি। আচ্ছা। এই ক্ষেত্রে যদি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি কোনো খামারি সাইলেজটা চাই, ব্যবসার উদ্দেশ্যে না, কিন্তু ব্যবসার কাছে সেলও করি না, আমি কোনো দানাদার সেল করি না। আচ্ছা। তারা আমাদের সাইলেজ, আমাদের একটা জিনিস বলবো যে আমার সাইলেজের বাদা যেটা দানাদার অংশটা, এটা সহ আমি সাইলেজ করি। আচ্ছা। হ্যাঁ, পদ্ধতিগতভাবে সাইলেজ খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু, যেহেতু মশার থাকে এখানটাই, মিষ্টি জাতীয় অনেক কিছু থাকে। অনেক সময় যদি কোনো প্রবলেম চলে আসে, সেটা আমরা কি করি, আমাদের মার্কেটিং এটা পলিসি, কিন্তু আমি ওই প্রোডাক্টটাকে রিটার্ন করে নতুন প্রোডাক্ট দিয়ে দিই তাকে, যেন সে বলতে না পারে যে ভাই আমি এই যে 1 কেজি সাইলেজ 10 টাকা দিয়ে কিনছি আপনার কাছ থেকে, আমার এই পরিবহন সহ হয়তো 11 টাকা 12 টাকা পড়ে যাচ্ছে, আমি কেন আপনার জন্য আমার 1 বস্তা সাইলেজ নষ্ট হয়েছে, নেক্সট যে অর্ডার আসে সেই অর্ডারটি আমরা এক্সচেঞ্জ করে দিই। সো একটা জিনিস বলবো যে আমি যদি খামারে নিজের প্রোডাক্ট নিজের গরুর জন্য করি, এখান থেকে অনেক প্রোডাক্টই অনেকটুকু সাপোর্ট নিতে পারবে অন্য খামারি। আচ্ছা, আপনি এরই মধ্যে কিন্তু বলেই ফেললেন যে 10-12 টাকা, আমরা কিন্তু দামের বিষয়টা হয়ে বলি, দাম 10 টাকা করে, 10 টাকা কি কেজি উইদাউট ডেলিভারি। আচ্ছা আচ্ছা, এর সাথে ডেলিভারি চার্জটা যুক্ত হবে। কি পরিমাণ নিতে হবে একজন? নর্মালি কুরিয়ারে নিলে নিতে পারে, কিন্তু কুরিয়ারে আমরা প্রোডাক্ট দেই না। প্রথমে বলছি সেন্সিটিভ প্রোডাক্ট। এর ভিতরে যে পলি থাকে, বাইরের অংশ ওভেন ব্যাগ থাকে, পলি এবং ওভেন ব্যাগের ভিতরে কিন্তু মানে লেমিনেটেড একটা পলি থাকে, এর মধ্যে একটা পলি থাকে। এরপরেও কিন্তু অনেক সময় বায়ু যদি পাসিং করে, তাহলে ভিতরে কিন্তু এক ধরনের পোকা বা একটা পচে যাওয়া একটা বাজে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা হ্যান্ডেলিং, যখন আমরা নিজস্ব পরিবহন দিয়ে করাই বা একটা গাড়ি দিয়ে ট্রাক দিয়ে করাই, তার কোয়ালিটি এবং যখন কুরিয়ার সার্ভিসে পাঠাই, ওরা হুক লাগাই, তাহলে কি হয়, নর্মালি পলিটা ফেটে যায় বা ফুটো হলে এটা কিন্তু খারাপ একটা গন্ধ স্মেল আসবে, অথবা ভিতরে পোকা হতে পারে, পচে যেতে পারে। এই দুর্নামটা আমি নিতে চাই না, বিজনেসই করবো না, আমি দুর্নাম নেবো না, বিজনেস না করলে দুর্নাম নেবো না। কি পরিমাণ নিতে হবে, যে এত কেজি নিতে হবে? যে কোনো পরিমাণে নিতে পারে আমাদের ওয়্যার হাউস থেকে। আমাদের ওয়্যার হাউস তো আমিন বাজার জানেনি, আমাদের ওয়্যার হাউস থেকে যে কোনো পরিমাণ নিতে পারেন উনি। আর সারা বাংলাদেশে যদি একটু বেশি অর্ডার দেয় কেউ, যে 14 টনের একটা গাড়ি, তাহলে আমরা চেষ্টা করবো যে এই 10 টাকার মধ্যে তাকে ডেলিভারি করে দেওয়া। আচ্ছা। বাংলাদেশের
সাইলেজ নির্ভর যদি আমরা না হতাম এখন, হ্যাঁ তাহলে ভাই আমাদের গরু লালন পালন করা সম্ভব ছিল না। 1 কেজি খড় এখন পর্যন্ত মার্কেটে 15 টাকা কেজি। 1 কেজি ধানের খড় যেটা হ্যাঁ, শুকনা, হ্যাঁ। 1 কেজি কুড়া চলে গেছে 18 টাকা 19 টাকা। হ্যাঁ। 1 কেজি সাইলেজ কিন্তু আমি 10 টাকা আছে ভাই। এবার ভুট্টা আছে কিন্তু মিল্কিং স্টেজ ভুট্টা। জি তো সো এটা কিন্তু একটা ভালো সাপোর্ট দিচ্ছে আমাদের। একটা গরুকে যদি পর্যাপ্ত সাইলেজ এবং ইউএমএস দিয়ে যদি লালন পালন করেন, হ্যাঁ। দানাদার খাওয়া যে পরিমাণ গ্রোথ পাবেন অলমোস্ট আমি বলবো হচ্ছে 90%, হ্যাঁ। ক্ষেত্রে বেশি 95% হ্যাঁ। সেই গ্রোথই পাবেন। তো সো আমি যদি ইউএমএস করি, হ্যাঁ ইউরিয়া মোলাসেস যেটা, হ্যাঁ। এবং সাইলেজ দিয়ে গরু করি, আপনি করতেই পারেন ভাই, এটা খুবই সম্ভব। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, জি জি ধন্যবাদ। জি, ধন্যবাদ। বাহ, এই যে সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করে সুন্দর সুন্দরভাবে গোখাদ্য তৈরি করছে, সাইলেজ তৈরি করছে, খুব ভালো লাগলো ভাই। তো আপনারা তো এগুলো কেটেছেন, এখন নিয়ে গিয়ে রাখবেন নাকি? তো আমরা একটা গান গাইতে গাইতে যাই। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকে কৃষক ভাইদের জন্য, বিশেষ করে খামারি ভাইদের জন্য বিশেষ একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে যে সাইলেজ, যে সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন। আমি নিজেও এখান থেকে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। এই খোলা প্রান্তরে সবুজের মধ্যে বেশ ভালো লাগলো। আপনারা যারা সাইলেজ সংগ্রহ করতে চান, খামারি ভাইয়েরা, তারা অবশ্যই সাইলেজটি দেখবেন, দেখে শুনে ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে নিয়ে নেবেন। ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।